আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি এসিপ টিভির নিয়মিত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান সাফল্যের কথা। আজকে আপনাদের সামনে আমরা হাজির করেছি এবছর ক্যাডেট ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী একজন শিক্ষার্থীকে। আমরা প্রথমেই তাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো আপু? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তোমার পরিচয়টা যদি একটু বলতে আমাদেরকে। আসসালামু আলাইকুম, আমার নাম মেহেরনিকার ইরা। আমার পিতার নাম মোহাম্মদ কাজী মেহেদী হাসান বাবু, তিনি একজন ব্যবসায়ী, এবং আমার মায়ের নাম মোসাম্মদ নাসরিন বানু, তিনি একজন শিক্ষিকা। আচ্ছা, আমি সোহাগ মোড়ে থাকি। আচ্ছা, আমি আলমডাঙ্গা একাডেমিতে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। আচ্ছা, ঠিক আছে। আসলে সবাই তো অনেক ধরনের পরিকল্পনা করে, তোমার মাথার মধ্যে কিভাবে আসলে যে আমি একজন ক্যাডেট হব? আসলে শুরুতে তো ক্যাডেট বলে কিছু একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে সেরকম কোনো ধারণাই ছিল না। আচ্ছা। পরবর্তীতে আমার স্কুলের শিক্ষকগণ, আমার শিক্ষক জনাব আব্দুল হাই, মোহাম্মদ এনামুল হক, এসব আরো যারা আমার বিগত বছরে ক্লাস নিয়েছে তারা বললো যে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এটা অনেক ভালো। সেখানেই প্রথম শুনছিলাম যে ক্যাডেট কলেজ বলে একটা কিছু আছে। আচ্ছা। তারাই আমাকে বলেছে তুমি চাইলে এখানে পরীক্ষা দিতে পারো, এখানে অনেক মেধাবী শিক্ষার্থীরা পড়ে। সেভাবে যখন জানলে তারপর তো আরো তথ্য নিশ্চয়ই সংগ্রহ করেছো যে বাংলাদেশে কয়টা কলেজ, কারা পড়ে, পড়ার পরে কি হয়, তাই না? ঠিক আছে। আসলে এই ধরনের প্রতিষ্ঠানে সুযোগ পাওয়ার জন্য তো একটা ব্যাপক প্রস্তুতির প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে তোমার কি পরিকল্পনা ছিল, নাকি তোমার শিক্ষকরা তোমাকে সবকিছু গুছিয়ে দিয়েছে? আসলে ক্যাডেটে যখনই জানতে পেরেছিলাম যে ক্যাডেট কলেজ বলে একটা প্রতিষ্ঠান আছে, এই প্রস্তুতিটা আসলে আমাদের স্কুল নিজেই করেছে। ক্লাস 3 থেকে এটার প্রস্তুতি শুরু হয়েছিল। যে অনানুষ্ঠানিক ভাবে। আচ্ছা। প্রথমে একটা বিশেষ শাখা গঠন করা হয়, 5 পর্যন্তটা চলে। 6 এ যে আমরা রেগুলার আমাদের স্কুল থেকে করানো হতো ক্যাডেট কোচিং, সেখানে। তার মানে তোমরা প্রায় 2 বছর কোচিং করেছো? জি, আমি 2 বছর কোচিং করেছি। ঠিক আছে, তাহলে দীর্ঘদিন একটা তোমাদের এই প্রস্তুতির মধ্যে দিয়ে গেছে, তাই না? জি। ঠিক আছে। তো এতদিন প্রস্তুতির পরে যখন তুমি প্রথম সাফল্যটা পেলে, রেজাল্ট পেলে, সেদিনের কথা কি মনে আছে তোমার? জি, আসলে মনে আছে। এটা একটা শেয়ার করবা। রেজাল্ট এই বছরের মধ্যরাতে প্রকাশিত হয়েছিল, তো সেই কারণে প্রথমে রেজাল্ট জানতাম না। সকালে ঘুম থেকে উঠেছিলাম, উঠে আমি এক জায়গাতে গণিত পড়তে যাই, সেখানে আমি গিয়েছিলাম। পরে আম্মুকে আমার বিষয় পরিচয় সাধারণ জ্ঞান যে স্যারটা ক্লাস নিত, রনি স্যার, সে ফোন দিয়েছিল যে আপনি কি রেজাল্ট দেখেছেন? আপনি তো দেখেন তো, মনে হলো ইরাকে দেখলাম রেজাল্টে। পরে আম্মু দেখে নিশ্চিত হলো যে হ্যাঁ ওটা আমি। পরে আম্মু আমাকে কল দিয়েছিল যে ইরা তুমি ক্যাডেটে টিকেছো। তখন তুমি কি তখন তুমি বাইরে পড়াশোনা করতে গেছো? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথম অনুভূতি কি রেজাল্ট পাওয়ার পরে? প্রথম অনুভূতি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে কত কঠিন পড়াশোনা, বিশ্বাস করতে একটু কষ্ট হয়েছিল। পরে আমি নিজে যখন রেজাল্টটা দেখলাম তখন বিশ্বাস হলো যে হ্যাঁ আসলে রিটেনে টিকেছি। আসলে দীর্ঘদিন চেষ্টার পরে একটা সাফল্য পেলে প্রথমে তো একটু সবাই আবেগপ্রবণ হয়ে যায়। ঠিক আছে। আসলে তুমি যে দীর্ঘদিন পড়াশোনা, এটা সারা দিনটা তোমার কেমন চলতো? কিভাবে পড়াশোনা শুরু করতে, কখন থেকে শুরু করতে? সকালে ভোরে উঠতাম, উঠে হাত মুখ ধোয়ার পরে পড়তে বসতাম, তারপরে স্কুলে যেতাম। স্কুলেও আমাদের 6-7 এ তো ক্যাডেট কোচিং এর জন্য 5টা ক্লাস হতো। স্যাররা 5টা ক্লাস করানোর পরে ছুটি দিয়ে দিত। তারপরে দুপুরে বেলা 11টার পরে আসতাম বাসায়, এসে তারপরে কিছু খাবার খেতাম, খাওয়ার পরে আবার পড়তাম, কোচিং এর জন্য প্রস্তুতি নিতাম। তারপরে আমাদের আবার কোচিং এ যেতে হতো। সাধারণত গ্রীষ্মকালে 2টা থেকে 3টার সময় শুরু হয় এবং 4টা থেকে 5টার মধ্যে শেষ হয়। তো ওই সময় কোচিং করতাম, তারপরে বাসায় আসতাম, এসে হাত মুখ ধুতাম, একটু লেজার টাইম স্পেন্ড করতাম, তারপরে আবার পড়তে বসতাম। অনেক সময় পড়তে পড়তে 11টা 11:30 হয়ে যেত। তারপরে পড়া শেষ করে খেয়ে আবার ঘুমিয়ে পড়তাম। পড়াশোনাটা আসলে তাহলে সকালে কি বেশি করতে? ভোরে ঠিক সেরকম না, ভোরে শুধু গণিত করতাম। শুধু গণিত করতে?
ঠিক আছে। আসলে তোমরা যখন পড়াশোনাটা করছো, এই যে সারাদিন ব্যাপী পড়াশোনাটা করছো, এর মধ্যে কি তোমাদের যে প্রিয় খেলা, টিভি দেখা এগুলো ছিল? জি, অবশ্যই ছিল। সব যদি ছিল। আমি একা যদি মানে সবসময় পড়ার মধ্যেই থাকতাম তাহলে তো আমি সাধারণ মস্তিষ্কের মানুষ হতাম না আসলে। থাকবে না। সব সময় তো পড়ার মধ্যে থাকা যায় না, লেজার টাইম তো একজনের থাকে, একটা হবি তো অনেকেরই থাকে। তার মানে পড়াশোনা এবং আমাদের প্রতিদিনের যে কার্যক্রম সবগুলোই তোমাদের ছিল, কিন্তু রুটিন মাফিক, তাই তো? জি। ঠিক আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এক ছোট্ট বিরতিতে যাব। বিরতির পরে এসে আমরা আবার আমাদের অতিথির সাথে কথা বলবো। সেই পর্যন্ত অপেক্ষা করুন। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর। পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। এখন এক ছাদের নিচে পাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের বিভিন্ন নতুন মোটরসাইকেল, দারুণ সুযোগ ও বিশেষ সুবিধা সহ। আজই চলে আসুন পশুহাট রোড, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। যোগাযোগ 01339880255। সুজুকি সালমান মোটরস, বিশ্বাসের ঠিকানা। দর্শক মন্ডলী, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আসলে এরা এই যে তোমাদের 2 বছর মানে কোচিং পড়াশোনা, তো তারপর তোমরা তো আরো আগে থেকেই পরিকল্পনা করেছো, যেটা বললে 3 থেকেই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের একটা প্ল্যানিং থাকে যে কোন স্টুডেন্টকে নিয়ে এরা পড়াশোনা করবে। এটা কি আসলে শুধু ওনারা কি বেছে নেয় যে আমরা এই স্টুডেন্টদের নিয়ে আমরা এই লড়াইয়ে যাব, নাকি তোমাদেরও চয়েস থাকে? আমাদেরও চয়েস থাকে, আবার শিক্ষকদেরও কিছু চয়েস থাকে। যারা ক্যাডেট কোচিং করতে চায় বা ক্যাডেট শাখাতে ক্লাস করতে চায় তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। যারা লিখিত পরীক্ষায় ভালো মার্ক অর্জন করে তাদেরকে পরে কোচিং করা। জি। এই যে আমাদের যে পরীক্ষাগুলোতে তো 4টা সাবজেক্টে পড়াশোনা করা হয়, তাই না? 4টা বলতে এখানে বাংলা, ইংলিশ, গণিত তো আছে, তাছাড়া সাধারণ জ্ঞান যেটা সেটার ভিতরে বিশ্ব পরিচয়, আইসিটি, বিজ্ঞান এসবই চলে আসে। ওটার মধ্যে আরো আলাদা। আমরা যতটুকু জানি যে বাংলা এবং ইংরেজি এবং গণিতে 100 200 মার্ক, তাই তো? জি। আর বাংলায় কত? বাংলায় 60 আর 60 সাধারণ জ্ঞানের ভিতরে 40। 40। এই 40-এর মধ্যেও আবার বিভিন্ন ভাগে ভাগ করা থাকে। জি। ঠিক আছে। তোমরা আসলে এই যে প্রস্তুতিটা কিভাবে নিতে? তোমাদের কোনো নির্দিষ্ট গাইড বই আছে, নাকি না কোনো টিচারদের? সর্বপ্রথম তো আমরা আমাদের বইয়ের উপরে নির্ভর করে যে পাঠ্যক্রম আছে, তার পরবর্তীতে বিভিন্ন গাইড মানে স্যাররা করেছে, যেমন ঝলক, প্রিজম। বছরের শেষে যখন প্রস্তুতি একদম হয়ে যায় তখন আমরা শুধু মডেল টেস্ট করি। মডেল টেস্ট দাও। এটা আমরা আমাদের পড়াশোনার সময় বৃত্তি পরীক্ষা কিংবা এসএসসির আগে মডেল টেস্ট দেওয়ার একটা প্রচলন আছে। তোমরা যে পড়াশোনাটা করলা, এখানে কোন সাবজেক্টগুলো বেশি কঠিন মনে হতো, মানে প্রশ্নের ধরন অনুযায়ী তোমার কাছে? প্রশ্নের ধরন অনুযায়ী আসলে জানার তো কোনো শেষ নেই। আমি সব সাবজেক্টেই চেষ্টা করতাম, সব সাবজেক্ট। তবে একটু বেশি কঠিন মনে হতো সাধারণ জ্ঞান, কারণ সেখানে সাম্প্রতিক প্রশ্ন থাকে, মনে রাখা যায় না। আচ্ছা। তোমাদের আরো বন্ধুদের সাথে কথা বলেছি, সবাই এই কথাটাই বলেছে। সাধারণ জ্ঞানের জন্য কি কোনো বিশেষ বই পড়তা কিংবা পত্রিকা পড়তে তুমি নিয়মিত? পত্রিকা পড়তাম, আরো মাসিক প্রফেসরস এর কারেন্ট অ্যাফেয়ার্স, আর বই তো ঝলকের যে ক্যাডেট ভর্তি পরীক্ষার জন্য যে প্রস্তুতি সেই গাইড পড়তাম, আর নতুন বিশ্ব পড়তাম। জি। ঠিক আছে। আচ্ছা, তোমরা যে পড়াশোনাটা করলা এবং এরপরে তোমাদের অনেকে আছে যারা ভাইভাতে যাবে, অনেকে ভাইভাতে চান্স পাবে, অনেকে পাবে না। সেক্ষেত্রে তোমাদের মানে মানসিক প্রস্তুতি কি? মানে তোমাদের এই যে একটা লড়াই, এই লড়াই তো তোমরা একটা স্টেপ জিতেছো, তাই না? জি। তো অনেকে হয়তো এর পরবর্তী স্টেপে যেতে পারবে, অনেকে পারবে না। সেক্ষেত্রে তোমাদের কি মনে হয় যে আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই তো করে। হয়তো আল্লাহ আমার জন্য ভবিষ্যতে আরো ভালো কিছু ভেবে রেখেছে। আচ্ছা, ঠিক আছে। এটা খুবই একটা ভালো কথা। আসলে দর্শক মণ্ডলী, আমাদের যে কোনো সময় যে কোনো কিছুই আমাদের জীবনে হোক, আমাদের মনে রাখতে হবে আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য সবচেয়ে বড় প্ল্যানটাই করে রেখেছে। কিন্তু আমাদের যারা পড়াশোনাটা করি দীর্ঘদিন প্রস্তুতিটা নিই, হ্যাঁ, তো এই যে তুমি ক্যাডেট হবা, এখন যেহেতু পড়াশোনা করছো, তোমার প্রথম দিকে যেমন জানতা না, কিন্তু এখন তো ক্যাডেটের জীবন সম্পর্কে তোমার একটা ভালো ধারণা আছে। তো এই ব্যাপারে কি প্রস্তুতি আছে যে এই যে পরিবার ছেড়ে একদম চলে যেতে হবে দীর্ঘদিনের জন্য, একা থাকা বলতে তোমার নতুন একটা জীবন, এই ব্যাপারে কি মনে হয় তোমার? একটু প্রথমে হয়তো একটু কঠিন মনে হবে, একটু মন খারাপ হবে, তারপরে তো সেটা অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে। জি। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও?
বড় হয়ে যদি সুযোগ হয় ডিফেন্সে জয়েন করতে চাই, যদি সুযোগ না হয় তাহলে আল্লাহ যা জানেন। আসলে তোমরা যে পড়াশোনা করলে, তোমরা তো মেধাবী, আমরা যাদেরকে বলি তাদের সাফল্যে তো আমরাও মানে গর্বিত হই, আমরা এলাকাবাসী গর্বিত হই। এখন নতুন যারা তোমাদের এই পথে যেতে চাই, পড়াশোনা করতে চাই, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা? আসলে পরিকল্পনা বলতে যে আমি পড়াশোনা করব শুধু ক্যাডেটের জন্যই পড়াশোনা করব না, আমার ক্যাডেটের আমি রিটেনে নাও টিকতে পারি, তবে আমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমাদের মনে হয় তাহলে কোথাও পড়াশোনা করলে আমাদের একটা জায়গায় দিয়ে নিশ্চয়ই আমাদের সফলতা একদিন আসবে, তাই না? জি। ঠিক আছে। আর আমরা যে পড়াশোনা করতে, এর মধ্যে কি তুমি মোবাইল ব্যবহার করতে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে এই সময়? সোশ্যাল মিডিয়া যেমন কিছু প্রশ্ন, সাধারণ জ্ঞান কিংবা অন্য সাবজেক্ট, অনেক সময় কি বলে সেটা খুবই সামান্য সেটা ব্যবহার করি। আর আমার মানে কোচিং এর যেসব স্যার আছে, রুহুল আমিন স্যার গণিত ক্লাস নেয়, শারিউল স্যার ইংলিশ ক্লাস নেয়, সাধু স্যার বাংলা ক্লাস নেয়, আর রনি স্যার সাধারণ জ্ঞানের ক্লাস নেয়। মানে স্যারদের কাছে আলোচনা করলে ওটা অনেকটা সলভ হয়ে যেত। ঠিক আছে, এটা কেন প্রশ্ন করলাম, কারণ আমাদের অনেক স্টুডেন্টরা তাদের পরিবারকে চাপ দেয় যে আমাদের পড়াশোনার জন্য এখন অবশ্যই মোবাইল প্রয়োজন। অবশ্যই কম্পালসারি না। কম্পালসারি না। ঠিক আছে, তাহলে ইরা, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমরা চাই তুমি ভাইবা পরীক্ষায় ভালো করো এবং আমাদের আলমডাঙ্গাবাসীকে আবারও গর্বিত করো। জি, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু সুপ্রিয় দর্শক আলাইকুম। মন্ডলী, আমরা একজন মেধাবী শিক্ষার্থীর সাথে কথা বললাম। আশা করি আমাদের দর্শকরা এবং শিক্ষার্থীরা তার এই পরামর্শগুলো এবং তার জীবন যেভাবে পরিচালনা করছে, তার জীবন দর্শন, এগুলো কাজে লাগিয়ে জীবনে সাফল্য অর্জন করবে। আমরা আগামী পর্বে আরো একজনের সাথে কথা বলবো। সেই পর্যন্ত আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।